দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের ক্লাস শুরু করব। আজকের ক্লাসে আলোচনা হবে তাপের ঘটনাসমূহ এই অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ের মূল বিষয়গুলি আমরা আলোচনা করব এবং এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি নিয়েও ধাপে ধাপে আমি আলোচনা করব। দুটি বা তিনটি ক্লাসের মাধ্যমে আমি এই ক্লাসটি আলোচনা করব, তাই প্রত্যেকেই ক্লাসগুলি অনুসরণ করবে। প্রথমেই এই অধ্যায়ের মূল যে বিষয় সেটি হলো তাপীয় প্রসারণ, অর্থাৎ তাপ প্রয়োগের ফলে প্রসারণ হওয়া। এই যে ঘটনা, এটা কি বলা হয়? তাপীয় প্রসারণ। এখন আমরা পদার্থকে তিনটে ভাগে ভাগ করতে পারি: কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। পদার্থের এই তিনটে অবস্থার কথা আমাদের সকলের জানা আছে। এখন আমি এই তিনটি পদার্থকেই তাপ প্রয়োগ করলে এদের প্রসারণ কিভাবে হয় সেটি ধাপে ধাপে আলোচনা করব। আজকের ক্লাসে আমি মূলত কঠিনের তাপীয় প্রসারণ এই বিষয়ে আলোচনা করব। প্রথমেই যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হলো, কঠিনের তাপীয় প্রসারণ বলতে কি বোঝায়? বলা হচ্ছে যে তাপ প্রয়োগে কঠিন পদার্থের আকার ও আয়তন প্রসারিত হয়। উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের প্রসারণকে কঠিনের তাপীয় প্রসারণ বলা হয়। অর্থাৎ যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কঠিন পদার্থের আকার ও আয়তন বৃদ্ধি পায় বা তারা আকারে বা আয়তনে প্রসারিত হয়। এই যে ঘটনা, একেই বলা হচ্ছে কঠিনের তাপীয় প্রসারণ। কঠিনের তাপীয় প্রসারণকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হলো দৈর্ঘ্য প্রসারণ, দ্বিতীয় ভাগ হলো ক্ষেত্র প্রসারণ এবং তৃতীয় ভাগ হলো আয়তন প্রসারণ। তিনটি ভাগে আমরা কঠিনের প্রসারণকে ভাগ করতে পারি। অর্থাৎ সরু তার হলে তার দৈর্ঘ্য প্রসারণ হবে, যদি কোনটি তল হয় অর্থাৎ একটি তল, তখন ক্ষেত্র প্রসারণ হবে। আবার যদি ঘন বস্তু হয় সেক্ষেত্রে কিন্তু আয়তনের প্রসারণ হবে। এই তিন রকমের প্রসারণের কথা আমাকে ভাবতে হবে। যেমন আমি এঁকেছি, দেখো, এটি শঙ্কু। তাপ প্রয়োগ করলে এই শঙ্কুর কিন্তু আয়তনেরও পরিবর্তন হবে। তাই কঠিন পদার্থের প্রসারণের ক্ষেত্রে তিনটি মূল আলোচ্য বিষয়: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। প্রথমে যে প্রশ্নের বিষয়ে আলোচনা করব সেটি হলো, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এবং এর গাণিতিক রূপটি লেখো। অর্থাৎ প্রসারণ গুণাঙ্ক, যার মূল বিষয় হলো আমরা বুঝতে পারবো এই গুণাঙ্কের সাহায্যে যে প্রসারণের পরিমাণটি কতটা, অর্থাৎ কি পরিমাণ প্রসারণ হচ্ছে সেটি আমরা প্রসারণ গুণাঙ্কের সাহায্যে বুঝতে পারি। প্রথমে আমরা এর সংজ্ঞায় আসি যে কাকে আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বলা হয় যে কোনো কঠিন বস্তুর প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হবে তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। অর্থাৎ দুটি বিষয় মনে রাখতে হবে যে তাপমাত্রা বৃদ্ধি করছি 1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং দৈর্ঘ্যও নিয়েছি কিন্তু 1 একক, তাহলে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হলো সেটা কি বলা হচ্ছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই তিনটি সংজ্ঞাই প্রায় একই রকম। তাই আমাদের মনে রাখতে হবে যে আমরা তাপমাত্রার বৃদ্ধি ঘটাবো 1 ডিগ্রি বা একক, এবং প্রাথমিক যে পরিমাণ সেটা দৈর্ঘ্য হতে পারে, সেটা ক্ষেত্রফল হতে পারে, সেটা আয়তন হতে পারে, সেটাও নেব আমরা 1 একক। তার ফলে যে পরিমাণ বৃদ্ধি হবে, দৈর্ঘ্যের হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রে হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, বা আয়তনের হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হবে। এর গাণিতিক রূপে আমরা আসার চেষ্টা করি। ধরো যে প্রথমে আমরা T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দৈর্ঘ্য নিয়েছি L1, অর্থাৎ একটা দণ্ড নেওয়া হয়েছে যার প্রাথমিক তাপমাত্রা T1 এবং প্রাথমিক দৈর্ঘ্য L1। তারপর আমরা তাপমাত্রাটাকে বৃদ্ধি করেছি, করে T2 করেছি, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে L2 হয়েছে। উষ্ণতা আমরা বা তাপমাত্রা আমরা T1 থেকে বৃদ্ধি করে T2 করেছি, তার ফলে দৈর্ঘ্য কিন্তু L1 থেকে বৃদ্ধি পেয়ে L2 হয়েছে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত হলো? T2 মাইনাস T1। খুব সিম্পল বিষয়, যে তাপমাত্রা ছিল T1 হয়েছে T2, তাহলে বৃদ্ধি T2 মাইনাস T1। দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1, অর্থাৎ দৈর্ঘ্য ছিল L1 হয়েছে L2, তাহলে বৃদ্ধি হলো L2 মাইনাস L1। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সংজ্ঞা, সেখানে বলা হচ্ছে লব হবে দৈর্ঘ্য বৃদ্ধি, হর হবে উষ্ণতা বৃদ্ধি গুণ প্রাথমিক দৈর্ঘ্য। এটি হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। উষ্ণতা বৃদ্ধি লব হবে দৈর্ঘ্য বৃদ্ধি, হর হচ্ছে উষ্ণতা বৃদ্ধি গুণ প্রাথমিক দৈর্ঘ্য, অর্থাৎ L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এটি হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। অর্থাৎ L1 দৈর্ঘ্যের তাপমাত্রা বৃদ্ধি করেছি কত? T2 মাইনাস T1। দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত? L2 মাইনাস L1। এবার আমরা ঐকিক নিয়মের সাহায্যেই কাজটি করতে পারি। যে দৈর্ঘ্য আমার L1 আছে, তাপমাত্রা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে L2 মাইনাস L1 বাই T2 মাইনাস T1। আবার একক দৈর্ঘ্যের একক তাপমাত্রা বৃদ্ধি, সেক্ষেত্রে হবে লব হয়ে যাবে L2 মাইনাস L1 বাই T2 মাইনাস T1, আরও একটা L1 দিয়ে ভাগ হয়ে যাবে। এভাবেই আমরা কিন্তু এই সূত্রে আসতে পারব। অর্থাৎ আশা করি সকলেই বুঝতে পেরেছ যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝায় এবং তার গাণিতিক রূপ আমরা কিভাবে প্রকাশ করতে পারি। দ্বিতীয় প্রশ্ন, যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 গুণ 10⁻⁻6 প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝায়? খুব ভালো করে উচ্চারণ করবে। এটি হলো 10⁻⁻6 এবং একক হলো প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 গুণ 10⁻⁻6 প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বোঝায় যে আমরা একক দৈর্ঘ্যের তামা নিয়েছি। অর্থাৎ যদি আমরা তামার দৈর্ঘ্য নিই 1 একক এবং তার তাপমাত্রা বৃদ্ধি করি 1 একক বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ এখানে সেন্টিগ্রেডই দেওয়া আছে, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে 17 ইন্টু 10⁻⁻6 একক। এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধিও হতে পারে বা দৈর্ঘ্য হ্রাস
সেটাও হতে পারে। যদি আমরা তাপমাত্রার হ্রাস করি তাহলে দৈর্ঘ্যও কিন্তু কমবে বা দৈর্ঘ্যেরও হ্রাস হবে। এবং দৈর্ঘ্যের একক সবসময় তোমরা একক বলেই লিখবে, কারণ এটা সেন্টিমিটার, মিটার যাই হোক না কেন তার উপর নির্ভর করবে না। পরবর্তী প্রশ্ন, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এবং এর গাণিতিক রূপ। ঠিক যেভাবে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের বিষয়টি শিখেছি, ঠিক একই ধারণা দিয়ে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের বিষয়টি আলোচনা করতে পারব। তাই কি হয়েছে না, এখানে তাপমাত্রা বৃদ্ধি কত হবে? একক, অর্থাৎ 1 একক তাপমাত্রা বৃদ্ধি হবে। এবং প্রাথমিক যেটা ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল হবে কিন্তু 1 একক। তাহলে ক্ষেত্রফলের যে প্রসারণ হবে তাকে বলা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। অর্থাৎ আমরা একক ক্ষেত্রফল নিয়েছি, তার তাপমাত্রা বৃদ্ধি করছি 1 একক, তার ফলে ওই পদার্থের যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হবে তাকে বলা হচ্ছে তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতোই এর গাণিতিক রূপটাও তাই, যে লব হলো ক্ষেত্রফল বৃদ্ধি আর হরে থাকবে প্রাথমিক ক্ষেত্রফল গুণ তাপমাত্রার বৃদ্ধি। অর্থাৎ যদি আমরা এটাকে সাংকেতিক ভাষায় প্রকাশ করি তাহলে পাবো যে T1 তাপমাত্রায় কোনো ধাতব পাতের ক্ষেত্রফল A1, T2 তাপমাত্রায় ক্ষেত্রফল A2 এবং অবশ্যই T2 মাইনাস T1, অর্থাৎ তাপমাত্রার বৃদ্ধি ঘটানো হয়েছে। সেক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি হলো কত? T2 মাইনাস T1 এবং ক্ষেত্রফল বৃদ্ধি হলো A2 মাইনাস A1। তাই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হলো A2 মাইনাস A1, অর্থাৎ লব হলো ক্ষেত্রফল বৃদ্ধি এবং হর হলো প্রাথমিক ক্ষেত্রফল, তার সঙ্গে গুণ হবে তাপমাত্রার বৃদ্ধি। এটি হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। পরবর্তী প্রশ্ন, লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মান 2.4 গুণ 10⁻⁻5 প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝায়? আবার আমরা বেসিক ধারণা থেকে আসতে পারি যে আমি ক্ষেত্রফল নিয়েছি 1 বর্গ একক, তাপমাত্রার বৃদ্ধি ঘটাচ্ছি বা উষ্ণতার বৃদ্ধি ঘটাচ্ছি 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হবে 2.4 গুণ 10⁻⁻5 একক। এটা কি দেখো উত্তরের মধ্যে ভাষায় প্রকাশ করা আছে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে লোহার প্রতি একক ক্ষেত্রফলে 2.4 গুণ 10⁻⁻5 একক ক্ষেত্রফল বৃদ্ধি পায়। অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধি হবে 2.4 গুণ 10⁻⁻5 বর্গ একক। এবার আসবো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। একই ধারণা, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে
তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। অর্থাৎ নেওয়া হয়েছে একক আয়তন, তার তাপমাত্রা বৃদ্ধি ঘটানো হচ্ছে 1 একক, তাহলে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটবে তাকেই বলা হচ্ছে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক। আমরা এটা গাণিতিক রূপটা প্রকাশ করব যে আমরা ধরলাম যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো পদার্থের আয়তন ছিল V1 এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন হলো V2। অবশ্যই T2 T1 এর থেকে বড়। তাহলে তাপমাত্রার বৃদ্ধি কত হলো? T2 মাইনাস T1। আয়তন বৃদ্ধি কত হলো? V2 মাইনাস V1। পূর্বের ধারণা মতোই আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে এটি ভগ্নাংশ, যার লব হলো আয়তন বৃদ্ধি অর্থাৎ V2 মাইনাস V1, আর হর হলো প্রাথমিক আয়তন গুণ তাপমাত্রার বৃদ্ধি। আমি এটি বিস্তারিত আলোচনা করলাম না। ঠিক একইভাবে যেভাবে আমরা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বের করেছি, সেভাবেই সেই ধারণা অনুযায়ী কিন্তু আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের মান বা সংজ্ঞা দিতে পারব। পরবর্তী হচ্ছে পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 5.7 গুণ 10⁻⁻5 প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়? বোঝানো হচ্ছে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে 1 ঘন সেমি বা 1 ঘন একক আয়তনের পিতলের আয়তন বৃদ্ধি পাবে 5.7 গুণ 10⁻⁻5 ঘন সেমি। অর্থাৎ আমি একটি পদার্থ নিয়েছি যার তাপমাত্রা বৃদ্ধি ঘটাচ্ছি 1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং যার প্রাথমিক আয়তন হচ্ছে 1 ঘন সেমি। সেক্ষেত্রে আয়তন বৃদ্ধি হবে কত না 5.7 গুণ 10⁻⁻5 ঘন সেমি। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, তাই সকলেই বিষয়টি খুব ভালোভাবে বুঝে বিষয়টি অনুধাবন করে সঠিকভাবে উত্তরগুলো তৈরি করার চেষ্টা করবে। এখন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং কঠিন তরল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের একক নিয়ে আলোচনা করব। দেখো কি বলা হয়েছে যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক সবগুলোরই সিজিএস একক হচ্ছে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ সিজিএস একক হলো প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড। এফপিএস একক এখানে হলো প্রতি ডিগ্রি ফারেনহাইট এবং এসআই একক হলো প্রতি কেলভিন। এখানে দৈর্ঘ্যের কোনো বিষয় এককের মধ্যে থাকবে না, শুধুমাত্র তাপমাত্রা দিয়েই কিন্তু আমরা এর একককে প্রকাশ করতে পারব। এবং মাত্রা, সবগুলো ক্ষেত্রেই মাত্রা হলো কিন্তু, যেহেতু মূল বিষয়টি তাপমাত্রা, তাই θ⁻⁻1 এটা হলো কিন্তু মাত্রা। অর্থাৎ সমস্ত প্রসারণ গুণাঙ্কের মাত্রা হবে কিন্তু θ⁻⁻1, অর্থাৎ তাপমাত্রার যে মাত্রা তার ঘাতে -1 দিলে কিন্তু আমরা প্রসারণ গুণাঙ্কের মাত্রাগুলো বুঝতে পারব। এখন যে মূল বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা কঠিনের
তিন প্রকার প্রসারণ গুণাঙ্কের কথা জানলাম: দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। এদের মধ্যে সম্পর্ক কী? অর্থাৎ একটি মান জানা থাকলে আমরা খুব সহজেই অপর মানটি নির্ণয় করতে পারব। এদের মধ্যে সম্পর্ক হলো আলফা সমান β/2 সমান γ/3। আলফা হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং গামা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক। বা আমরা এভাবেও লিখতে পারবো 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। এটির প্রমাণ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তাই এটির প্রমাণ নিয়ে আমি আর কোনো আলোচনা করলাম না। এরপরে আরও একটি মনে রাখার মতো বিষয়, যে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক কী। সম্পর্কটা হচ্ছে আলফা লেস দেন বিটা লেস দেন গামা। অর্থাৎ কোনো পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সব থেকে বেশি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান তার থেকে কম এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সব থেকে কম। এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের এমসিকিউ কোশ্চেন বা শূন্যস্থান পূরণ হিসাবে আসতে পারে, যে আলফা বিটা এবং গামা এদের মধ্যে কি সম্পর্ক বর্তমান। এবং আরও একটি বিষয়, যে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক এর মান কি কি বিষয়ের উপর নির্ভর করে। এর মান কেবলমাত্র কঠিনের উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে, আর কোনো বিষয়ের উপর নির্ভর করবে না। অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য বা কী পরিমাণ তাপমাত্রা আমরা বৃদ্ধি করেছি তার উপর কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ভর করবে না। শুধুমাত্র নির্ভর করবে পদার্থের উপাদানের প্রকৃতি, অর্থাৎ পদার্থের উপর নির্ভর করবে। তামার ক্ষেত্রে আলফার মান যা হবে, লোহার ক্ষেত্রে কিন্তু আলফার মান তাই হবে না। কিন্তু তামা যদি আমরা বিভিন্ন দৈর্ঘ্যের তামা নিই, সেক্ষেত্রে কিন্তু আলফার মান আমরা একই পাব। পরবর্তী প্রশ্ন, কোনো কঠিনের সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো। অর্থাৎ তাপমাত্রার বৃদ্ধিকে আমরা যদি ফারেনহাইট স্কেলে মাপি বা তাপমাত্রার বৃদ্ধিকে আমরা এই সেলসিয়াস স্কেলে মাপি, তাহলে কিন্তু আলফার মান একই রকম পাবো না, দুটো ভিন্ন ভিন্ন মান পাবো। তাদের মধ্যে সম্পর্কটা হলো এটা, অর্থাৎ আলফা সি, অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলে বা সেলসিয়াস স্কেলে আলফার মান সমান 9/5 গুণ আলফা এফ ফারেনহাইট স্কেলে আলফার মান। অর্থাৎ একটি স্কেলে যদি আমার আলফার মান জানা থাকে, আমি অপর স্কেলে খুব সহজেই সেটাকে রূপান্তর করতে পারব। পরবর্তী যে বিষয়টি বলবো, যে সেলসিয়াস স্কেলে এবং ফারেনহাইট স্কেলে ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যেও একই সম্পর্ক কিন্তু বর্তমান। অর্থাৎ যে সম্পর্কটি আলফার ক্ষেত্রে প্রযোজ্য, সেই সম্পর্কটি বিটা এবং গামার ক্ষেত্রেও প্রযোজ্য। খুব ভালোভাবে তোমরা বিষয়টি মনে রাখবে। পরবর্তী বিষয়, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আলফা, এটা দৈর্ঘ্যের এককের ওপর নির্ভরশীল নয় কেন? অর্থাৎ আমরা এতক্ষণ ধরে দেখলাম যে আলফার মানের ক্ষেত্রে একক হলো প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে দৈর্ঘ্যের কোনো উল্লেখ নেই। তার কারণটা আমরা একটু আসি, যে আমরা আলফার সংজ্ঞায় পেয়েছি
লব হচ্ছে L2 মাইনাস L1, হর হলো প্রাথমিক দৈর্ঘ্য L1 গুণ T2 মাইনাস T1। এখন সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে এই অংশটুকু অর্থাৎ L2 মাইনাস L1 বাই L1 একটি হলো দৈর্ঘ্য পরিবর্তনের রাশি যেটা L2 মাইনাস L1, এবং হর হলো হরের মধ্যে একটি অংশ যেটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য L1, অর্থাৎ দুটিই দৈর্ঘ্য, তাই এদের অনুপাত, তাই এর কোনো একক থাকবে না, যে কারণে দৈর্ঘ্যের কোনো একক এর মধ্যে থাকবে না, কারণ সংজ্ঞা অনুযায়ী আলফা হলো দুটি দৈর্ঘ্যের অনুপাত এবং অনুপাতের কোনো একক হয় না, তাই শুধুমাত্র তাপমাত্রার এককটি থাকবে, যেহেতু এটা হরে আছে তাই প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড হবে। এবং একই কারণে বিটা এবং গামার ক্ষেত্রেও কিন্তু কোনো ক্ষেত্রফল বা আয়তনের একক থাকবে না, অর্থাৎ যদি প্রশ্নটি আলফার পরিবর্তে বিটা এবং গামা দেয় তাহলে তোমরা একইভাবে উত্তরটি লিখতে পারবে। এখন যে প্রশ্নটি আলোচনা করব সেটি হলো দৈর্ঘ্য প্রসারণ এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। খেয়াল করবে প্রশ্নটার মধ্যে কোথাও কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কথা বলা নেই, কারণ একটু আগেই আমি আলোচনা করে নিয়েছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কেবলমাত্র পদার্থের উপাদানের উপর নির্ভরশীল। তো এখানে তোমরা স্ক্রিনে যে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছ তাদের প্রত্যেকটি বলা হয়েছে দৈর্ঘ্য প্রসারণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ক্ষেত্র প্রসারণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এবং আয়তন প্রসারণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কোথাও কিন্তু গুণাঙ্কের কথা বলা নেই, অর্থাৎ এক্ষেত্রে কী পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেটা কী বিষয়ের উপর নির্ভর করছে, ক্ষেত্রফল কী পরিমাণ বৃদ্ধি পাবে সেটা কী বিষয়ের উপর নির্ভর করছে, এবং আয়তনের পরিমাণ কী পরিমাণ বৃদ্ধি পাবে সেটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে সেটাই আমার আলোচ্য বিষয়। আমি একটা বিষয় আলোচনা করব, বাকিগুলো হুবহু একই রকম হবে। প্রথম হলো প্রাথমিক দৈর্ঘ্য, অর্থাৎ আমি কী পরিমাণ দৈর্ঘ্য প্রথমে নিয়েছি তার উপর কিছু দৈর্ঘ্য প্রসারণ নির্ভর করবে। ঠিক একই রকমভাবে ক্ষেত্রফলের ক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রফল, আয়তনের ক্ষেত্রে প্রাথমিক আয়তন, এবং সব ক্ষেত্রেই কিন্তু এরা এই প্রাথমিক পরিমাণটির সঙ্গে সমানুপাতিক। দেখো, প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে, প্রাথমিক আয়তনের সঙ্গে সমানুপাতিক হবে, বা প্রাথমিক ক্ষেত্রফলের সঙ্গেও সমানুপাতিক হবে। অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যের পরিমাণ যত বেশি হবে দৈর্ঘ্য প্রসারণ তত বেশি হবে। দ্বিতীয়, উষ্ণতা বৃদ্ধি, এবং সব ক্ষেত্রেই কিন্তু উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক, অর্থাৎ উষ্ণতার বৃদ্ধি যে পরিমাণ হবে দৈর্ঘ্য প্রসারণের মানও সেই পরিমাণ হারে বৃদ্ধি পাবে। এবং পরবর্তী বিষয়টি হচ্ছে কঠিনের উপাদান, অর্থাৎ বিভিন্ন পদার্থ যদি হয় সেক্ষেত্রে প্রসারণের মানও কিন্তু বিভিন্ন রকম হবে। একই উষ্ণতা বৃদ্ধিতে সব কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কি একই হবে? উত্তর হলো না, কারণ আমরা জেনেছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান পদার্থের উপাদানের উপর নির্ভরশীল। একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ আলাদা হয়, অর্থাৎ বিভিন্ন কঠিনের আলফার মান আলাদা আলাদা হবে। তাই একই উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান একই রকম হবে না। যেমন দেখো, সীসার প্রসারণ সবথেকে বেশি, তার থেকে কম দস্তা, তারপরে অ্যালুমিনিয়াম, এরকম ক্রম অনুযায়ী কিন্তু প্রসারণটা হবে। যদিও যদি এই প্রশ্নটি দেয় এই অংশটি তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র এই অংশটুকুই তোমরা উত্তরে লিখবে। বলা হয়েছে এটি সংকর ধাতুর নাম লেখো যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান খুবই কম। এটি হলো ইনভার।
ইনভার হলো এর সংকর ধাতু, তোমরা ধাতু চ্যাপ্টারে পড়েছো, যা নিকেল এবং লোহার সংকর ধাতু। নিকেল এবং লোহার সংকর ধাতু হলো ইনভার। এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান খুব কম, তাই উষ্ণতার হ্রাস বা বৃদ্ধিতে ইনভারের তৈরি বস্তুর দৈর্ঘ্য প্রায় অপরিবর্তিত থাকে, অর্থাৎ যে পরিমাণ বৃদ্ধি হয় সেটা খুব নেগলিজেবল বা অবহেলা করা যায়। এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সবচেয়ে বেশি কার, সেটি হলো সীসা বা লেড। এই পদার্থের কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের পরিমাণ সবথেকে বেশি। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। এই বিষয়গুলি খুব মন দিয়ে তোমরা শুনবে এবং বোঝার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমি কঠিনের প্রসারণ নিয়ে এবং সেই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব।